প্রিয় ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিক সংস্কৃত 2026 পরীক্ষা তোমাদের খুবই ভালো হয়েছে। পরীক্ষার পরপর তোমরা আমাকে অনেক মেসেজ করেছো, অনেক সম্মান জানিয়েছো, প্রণাম জানিয়েছো, ভালোবাসা জানিয়েছো। তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছো এবং তোমাদের 40-এ 40 অর্থাৎ তোমরা মেসেজ করেছো যে স্যার আমরা 100% কমন পেয়েছি। আমি তাতে খুব খুশি হয়েছি, খুবই আপ্লুত। আমার শারীরিক সমস্যা এখনও দূর হয়নি, তা সত্ত্বেও আমি আজকে ভিডিও করছি। আর সে কারণেই, শারীরিক অসুস্থতার কারণেই রিভিউ দিতে অনেকটা দেরি হয়ে গেল। তবুও আমি আজকে ভিডিও তৈরি করছি। তোমরা দেখো, আমি আজকে সমাধান করে দিচ্ছি সেই প্রশ্নপত্রের। দেখো, প্রথম প্রশ্নে এখানে বলা হয়েছে 8টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। শুরুতেই বলি যে সংসদ যে কথা বলেছিল যে 2x পদ্ধতিতে পরীক্ষা হবে, অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর দিতে গেলে সেখানে 10টি প্রশ্ন থাকবে, তা কিন্তু এখানে অনুসরণ করা হয়নি। তো তারপরে দেখো, আমি সমাধান করে দিচ্ছি। তোমরা কতটা কিভাবে লিখেছো অনেকটা মিলিয়ে নাও, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, 1-এর এ, হাস্যবিদ্য কথা গল্পটির উৎস কী? দেখো, হাস্যবিদ্য কথা গল্পটির উৎস হলো পুরুষ পরীক্ষা নামক গল্পগ্রন্থ। একদম সংক্ষেপে এভাবে বলবে, পূর্ণবাক্যে কিন্তু লিখতে হবে। তারপর বলছে এর লেখককে। এর লেখক হলেন মৈথিল কোকিল বিদ্যাপতি। মৈথিল কোকিল যদি তোমরা কেউ নাও লেখো, শুধু বিদ্যাপতি লেখো, তাতেও কিন্তু উত্তর কারেক্ট হবে, ফুল মার্কস পাবে। তারপর বি নাম্বার, হাস্যবিদ্য কথা গল্পের রাজা ও তার রাজধানীর নাম কি? দেখো, এটা খুবই সহজ প্রশ্ন, যে হাস্যবিদ্য কথা গল্পের রাজা হলেন সুপ্রতাপ ও তার রাজধানীর নাম কাঞ্চি। তারপর সি নাম্বার বলছে তমেব কিং ন বপসি। এই লাইনটার অর্থ হলো যে তুমি বা কেন বপন করছো না, কে কাকে একথা বলেছিলেন? দেখো, রাজা সুপ্রতাপ চতুর্থ চোরকে একথা বলেছিলেন। তারপর ডি নম্বর দেখো, কিরাতার্জুনীয় মহাকাব্যে স্বর্গ সংখ্যা কয়টি? এটা আমরা জানি, খুবই সহজ প্রশ্ন এসেছে। কিরাতার্জুনীয় মহাকাব্যের স্বর্গ সংখ্যা হলো 18টি। তারপর বলছে বনেচর ভাষণম কোন স্বর্গ থেকে গৃহীত হয়েছে? এটা বনেচর ভাষণম প্রথম স্বর্গ থেকে গৃহীত হয়েছে। তারপর ই নম্বর দেখো, বনবাসকালে যুধিষ্ঠির কোন বনে অবস্থান করেছিলেন? বনবাসকালে যুধিষ্ঠির দ্বৈত বনে অবস্থান করেছিলেন। তারপর তার নিকটে কে উপস্থিত হয়েছিলেন? তার নিকটে বনেচর উপস্থিত হয়েছিলেন। এফ নম্বর, বরং বিরোধপি সমং মহাত্মভি। এই উক্তিটির তাৎপর্য লেখো। এই উক্তিটির তাৎপর্য হলো, শাস্ত্রে লেখা আছে যে দুর্জনদের সংসর্গ অপেক্ষা মহাত্মাদের সঙ্গে বিরোধও ভালো। কারণ দুর্জনদের সঙ্গে সংসর্গ করলে তাদের মধ্যে যে দুর্গুণ, যে খারাপ গুণগুলি আছে, তার দ্বারা অধঃপতনে যাওয়ার সম্ভাবনা। আর মহাত্মাদের সঙ্গে বিরোধিতা করলে তাদের যে সদ্গুণ, সেগুলি নিজের মধ্যে সংস্কারিত হয়। অর্থাৎ তাদের সঙ্গে বিরোধিতা করলে উন্নতিরই সম্ভাবনা। এই রকম তাৎপর্য বিভিন্নভাবে তোমরা বানিয়ে লিখতে পারো। তারপর জি নম্বর, হা প্রিয় সখী ঈদৃশন্তে নির্মাণ ভাগ। মানে হায় প্রিয় সখী, এই কি তোমার জন্মের পরিণাম? এটি কার উক্তি? এটি প্রিয় সখী পদের দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে? প্রিয় সখী পদের দ্বারা সীতাকে সম্বোধন করা হয়েছে। তারপর দেখো 8 নম্বর, স্নানের জন্য বাল্মীকি কোন নদীতে গিয়েছিলেন? স্নানের জন্য বাল্মীকি তমসা নদীতে গিয়েছিলেন। সেখানে তিনি কি দেখেছিলেন? সেখানে তিনি এক ব্যাধের দ্বারা ক্রৌঞ্চ মিথুনের একটিকে বধ করতে দেখেছিলেন। তারপর দেখো 2 নম্বর, 8টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। স্ত্রী প্রত্যয় কাকে বলে? দেখো, একটি উদাহরণ দাও। যে সমস্ত প্রত্যয় যোগ করে পুংলিঙ্গবাচক শব্দগুলিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দে রূপান্তরিত করা হয় তাকে স্ত্রী প্রত্যয় বলে। যেমন টাপ অথবা নিপ লিখতে পারো। তারপর এভাবেও তোমরা যদি কেউ উদাহরণ দিয়ে দাও তাও হবে, অজ যোগ টাপ সমান সমান অজা, এভাবে লিখলেও হবে। বি নম্বর, ব্যুৎপত্তি নির্ণয় করো পিপাসতি। খুবই সহজ, পা ধাতু যোগ সন যোগ লট তি। তারপর দেদিয়তে, এটা হবে
দা ধাতু যোগ জং যোগ লট তে। তারপর সি নাম্বার বলছে কারক বিভক্তি নির্ণয় করো, বাতায় কপিলা বিদ্যুৎ। তোমরা এটা এভাবে লিখবে সূত্র দিয়ে, যে উৎপাত, সূত্র না এটা বার্তিক, উৎপাতেন গেপিতে স, এই বার্তিকানুসারে বাতায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। অথবা তোমরা এভাবেও লিখতে পারো যে বাতায় পদে উৎপাতার্থে চতুর্থী বিভক্তি হয়েছে, এভাবে লিখলেও নম্বর হবে। তারপর ডি নাম্বার উদাহরণসহ ব্যাখ্যা করো আখ্যাত পযোগে। তোমরা এটা ব্যাখ্যা করে এভাবে লিখবে যে যার কাছ থেকে নিয়মপূর্বক কোনো কিছু শিক্ষা অর্জন করা হয় তাকে আখ্যাতা বলে, এবং এই আখ্যাতা পদে পঞ্চমী বিভক্তি হয়। যেমন শিষ্য গুরু বেদম অধীতে, মানে শিষ্য গুরুর কাছ থেকে বেদ অধ্যয়ন করছে। তারপর ই নাম্বার যস্য চ ভাবেন ভাবলক্ষণম সূত্রে কোন বিভক্তি হয়। তোমরা লিখবে যস্য চ ভাবেন ভাবলক্ষণম সূত্রে সপ্তমী বিভক্তি হয়। তারপরে বলছে উদাহরণ সহ লেখো, একটা উদাহরণ দিতে হবে যে সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, ব্যাস। তারপর পরের প্রশ্ন দেখো, এফ নাম্বার দ্বন্দ্ব সমাস কাকে বলে, উদাহরণ দাও। খুবই সহজ, যে যে সমাসে উভয় পদের অর্থ প্রদান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ যেমন মাতা পিতরৌ। তারপর জি নম্বর দেখো, সমাস নির্ণয় করো নীলকণ্ঠ, এটা হবে নীলকণ্ঠে যস্য চ। সমাসের নাম হবে বেদীকরণ বহুব্রীহি। তারপর এইচ নম্বর সমাসবদ্ধ পদ লেখো দ্বয় অন্য সমাহার, এটা হবে দেহ, এটা হবে সমাহার দ্বিগু সমাস। আর দু নম্বরে শূলপানৌ যস্য স, এটা হবে শূলপানী। আর সমাসটা কি হবে, বেদীকরণ বহুব্রীহি। তো তোমাদের ব্যাকরণ অংশটা হয়ে গেল। এবার আমরা পরের পাঠে যাচ্ছি। দেখো 3 নম্বর, 6টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু 2x পদ্ধতিটা মানা হয়েছে। 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 6টি আছে। দেখো প্রথম প্রশ্ন, এগুলো কিন্তু সাহিত্যের ইতিহাসের পাঠ। দশকুমার চরিতম এর রচয়িতা কে? দেখো দশকুমার চরিতম এর রচয়িতা হলেন মহাকবি দণ্ডী। তার অপর একটি সাহিত্যকৃতির নাম লেখো। তার অপর একটি সাহিত্যকৃতির নাম অনেক আছে, যেমন অবন্তী সুন্দরী কথা লিখতে পারো, কাব্যাদর্শ লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। তারপর বি নম্বর, চরক সংহিতার প্রথম দুটি স্থানের নাম লেখো। এটাও সহজ। চরক সংহিতার প্রথম দুটি স্থানের নাম সূত্র স্থান এবং নিদান স্থান। তারপর সি নম্বর, চম্পুকাব্য কাকে বলে? একদম সহজ প্রশ্ন। গদ্য এবং পদ্যের সংমিশ্রণে রচিত যে কাব্য তাকেই চম্পুকাব্য বলে। তারপরে বলছে মহাভারত অবলম্বনে রচিত একটি চম্পুকাব্যের নাম লেখো। এটাও সহজ। মহাভারত অবলম্বনে রচিত একটি চম্পুকাব্যের নাম হলো ভারত চম্পু। দেখো এভাবে কিন্তু তোমাদের পূর্ণবাক্যে উত্তর লিখতে হবে, কখনো সংক্ষেপে তোমরা লিখবে না। তো যা হোক, ডি নম্বর, হর্ষচরিতমের রচয়িতা কে? হর্ষচরিতমের রচয়িতা হলেন বাণভট্ট। সাহিত্যটি কোন শ্রেণীর? সাহিত্যটি আখ্যায়িকা শ্রেণীর। তারপর পরের প্রশ্নে যাচ্ছি। তারপর দেখো ই নম্বর, সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত দুটি নাটকের নাম লেখো। দেখো সহজ। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত দুটি নাটক হলো ধরিত্রীপতি নির্বাচনম এবং অথকিম। তারপর এফ নম্বর, সীতানাথ আচার্য কবে কোথায় জন্মগ্রহণ করেন? দেখো সীতানাথ আচার্য 1939 সালে 1 ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার রাসন গ্রামে জন্মগ্রহণ করেন। দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের হয়ে গেল। তারপরে এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলি সাহিত্যের ইতিহাস থেকে। দেখো এখানে বলা আছে 4 নম্বরে, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ঠিক আছে, দুটি প্রশ্ন আছে, একটি দিতে হবে, 2x পদ্ধতি। দেখো কমন কিন্তু তোমরা এগুলো পেয়েছো। ভারতীয় আয়ুর্বেদের ইতিহাসে সুশ্রুত সংহিতার গুরুত্ব আলোচনা করো, এগুলো কিন্তু আমি তোমাদের পড়তে বলেছিলাম। তারপর বিশেষত সাজেশনে তো আমি এই প্রশ্নটাও রেখেছিলাম একদম, শ্রীজীব ন্যায়তীর্থের সাহিত্যকৃতি ও রচনাশৈলীর সংক্ষিপ্ত বিবরণ দাও। আশা করি তোমরা এগুলো লিখতে পেরেছো, তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, অবশ্য তোমরা আমাকে জানিয়েছো। তারপরে পরের অংশ আমরা দেখি। 5 নম্বর, 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এটা কিন্তু গদ্য পদ্য নাটক থেকে নেওয়া। দেখো প্রথম প্রশ্ন, স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন? তোমরা পেরেছো, খুব সহজ প্রশ্ন আসছে। বি নম্বর, হিতং মনোহারি চ দুর্লভং বচ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তো আমি রেখেছিলাম, ফাইনাল সাজেশনেও আছে এবং তার পূর্বে যে সাজেশন দিয়েছিলাম সেখানেও এই প্রশ্ন কিন্তু রাখা হয়েছিল। তারপর সি নম্বর,
আত্রেয়ী বনদেবতা সংবাদ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো, হুবহু কমন। তারপর ডি নম্বর, দেখো আত্রেয়ীর অগস্ত্য আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো, এটাও কিন্তু আমি ফাইনাল সাজেশনে রেখেছিলাম এবং পূর্বে যে ফুল সাজেশন দিয়েছিলাম সেখানেও ছিল। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছো, আমি খুশি হয়েছি। তো তোমরা, আমি যে উত্তরপত্রগুলো করে দিলাম আর কি, অ্যান্সার করে দিলাম, তোমরা এগুলো অনেকটা মিলিয়ে নেবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোথায় কী ধরনের সমস্যা হয়েছে। আমি আশা করি তোমরা পরের পরীক্ষাগুলো আরও ভালোভাবে দাও। আমি তোমাদের সার্বিক সাফল্য কামনা করছি। আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।